আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। মানে এমন একটা বিষয় যা আমাদের অনেকের চিন্তাভাবনাকে বলতে পারেন বেশ বড়সড় একটা ঝাঁকুনি দিতে পারে। হুম। গ্র্যান্ট কার্ডনের লেখা একটা বই আছে, দ্য 10x রুল। শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, বেশ আলোচিত। তো সেটারই মূল ধারণাগুলো নিয়ে আমরা একটু গভীরে যাব। মানে বোঝার চেষ্টা করব ব্যাপারটা কি। আচ্ছা। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ বা রিভিউ আছে, আর সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে। ঠিক আছে। এই 10x নিয়মটা কিন্তু মানে প্রচলিত ধ্যানধারণার একেবারে উল্টো দিকে হাঁটে। ঠিক। বিশেষ করে যখন আমরা লক্ষ্য ঠিক করি বা কতটা কাজ করব সেই সব নিয়ে ভাবি। একদম। সাধারণ জ্ঞান যা বলে তার থেকে 10 গুণ বেশি চাইতে হবে আর 10 গুণ বেশি করতে হবে। বইটাতে তো এটাই বলছে। হ্যাঁ, মূল কথাটা এটাই। তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই নিয়মের ভেতরের কথাগুলো, এর শক্তিটা বোঝা। কেন এটা এত পাওয়ারফুল বা কারো কারো কাছে একটু বেশি চরমপন্থী মনে হতে পারে। আমরা দেখব এই সারসংক্ষেপ অনুযায়ী এই দর্শনটা কিভাবে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, এই যে লক্ষ্য আর চেষ্টাকে 10 গুণ করার আইডিয়াটা, এটা শুনলেই কেমন একটা কি বলবো আলোড়ন হয় ভেতরে, তাই না? অবশ্যই হয়। স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি করার চিন্তা। চলুন তাহলে এর ভেতরে ঢোকা যাক। নিশ্চয়ই। দেখুন, বেশিরভাগ মানুষ মানে আমরা সাধারণত কি শিখি বা সেলফ হেল্প বইগুলো কি বলে? বলে যে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করতে, ছোট ছোট ধাপে এগোতে, স্মার্ট গোলস ওইসব আর কি। ঠিক, অর্জনযোগ্য লক্ষ্য। সেখানে এই 10x নিয়মটা যেন প্রথমেই একটা ধাক্কা দিচ্ছে যে না, ওভাবে হবে না। হুম। যদি সত্যি বিরাট কিছু করতে চান, তবে ভাবনার গণ্ডিটাকেই আগে 10 গুণ বাড়াতে হবে। এইখানেই এর আসল আকর্ষণ, আবার এটাই কিন্তু চ্যালেঞ্জ। ঠিক, এটা আমাদের ওই নিরাপদ থাকার মানসিকতা, মানে কম ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, সেটাকে প্রশ্ন করছে। একদম। তাহলে এই 10x নিয়মের একেবারে গোড়ার কথাটা কি দাঁড়াচ্ছে? সারসংক্ষেপে যা বলছে, মানে একেবারে সহজ করে বললে। সহজ কথায়, ধরুন যদি কেউ মাসে 50,000 টাকা আয় করতে চায়, তাকে লক্ষ্য নিতে হবে 5 লক্ষ টাকার। 10 গুণ। হ্যাঁ, আর যদি মনে হয় দিনে 2 ঘন্টা একদম মন দিয়ে কাজ করলেই যথেষ্ট, তাহলে তাকে টার্গেট করতে হবে 20 ঘন্টার কাজের। ও বাবা, 20 ঘন্টা! এটা কি আক্ষরিক অর্থে ঘন্টার হিসাব, নাকি এর অন্য মানে আছে? এটা একটা ভালো প্রশ্ন তুলেছেন। সারসংক্ষেপটা পড়লে যেটা মনে হয়, কার্ডন এখানে শুধু ঘন্টার হিসাবে আটকে নেই। এটা আসলে একটা মানসিকতার কথা, মাইন্ডসেট। আচ্ছা। হ্যাঁ, কাজের পরিমাণ অবশ্যই বিপুলভাবে বাড়াতে হবে, কিন্তু তার চেয়েও জরুরি হলো কাজের প্রতি তীব্রতা, মানে ইন্টেন্সিটি, মনোযোগ আর লেগে থাকার ক্ষমতা। মানে হাল না ছাড়া। একদম। এমনভাবে কাজ করা যেন ওই লক্ষ্যটা অর্জন করা ছাড়া আর কোনো বিকল্পই নেই। সুতরাং এটা শুধু সময়ের হিসাব নয়, এটা একটা পুরো জীবন দর্শন, যেখানে ওই অ্যাভারেজ বা গড়বড়তা চেষ্টার কোনো জায়গাই নেই। এই আইডিয়াটাই তো বেশ বৈপ্লবিক, তাই না? কারণ আমাদের তো শেখানো হয় ব্যালেন্স রাখতে, ধীরে চলতে। ঠিক। আর এই নিয়মটা সেটার সাথেই সরাসরি সংঘাতে যাচ্ছে। তার মানে প্রথম ধাক্কাটাই হলো লক্ষ্য নির্ধারণে। বইয়ের সারসংক্ষেপ থেকেও তো এই শিক্ষাটাই আসছে, লক্ষ্যকে কখনোই ছোট করা যাবে না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলা হচ্ছে লক্ষ্য এতটাই বড় আর চ্যালেঞ্জিং হতে হবে যে সাধারণ অর্জনগুলো তার পাশে মানে হাস্যকর মনে হবে। হুম। ছোট লক্ষ্য হয়তো সহজে পূরণ করা যায়, কিন্তু তাতে জীবনের গতিপথে বিরাট কোনো পরিবর্তন আসে না। এই বিষয়টা একটু খুলে বলবেন, কেন এতটা বড় লক্ষ্য রাখা জরুরি? এর পেছনে কয়েকটা কারণ দেখাচ্ছি সারসংক্ষেপটা। প্রথমত, বড় লক্ষ্য আমাদের অনেক বেশি মোটিভেটেড রাখে। ধরুন ছোট লক্ষ্য পূরণ হয়ে গেলে আমরা হয়তো থেমেই গেলাম, ঠিক। কিন্তু বিশাল লক্ষ্য থাকলে সেটা আমাদের অনেক দিন ধরে তাড়িয়ে নিয়ে বেড়ায়, কাজ করতে বাধ্য করে। দ্বিতীয়ত, যখন লক্ষ্যটা অনেক বড় থাকে তখন অপ্রত্যাশিত বাধা বা সমস্যা এলেও কিন্তু মূল লক্ষ্য থেকে খুব বেশি দূরে সরে যায় না। যেমন ধরুন 10 লক্ষের লক্ষ্য নিয়ে যদি 5 লক্ষেও পৌঁছানো যায়, সেটাও তো 1 লক্ষের লক্ষ্যের চেয়ে অনেক বেশি, তাই না? তা তো বটেই। আর তৃতীয় কারণটা হলো, বড় লক্ষ্য আমাদের চিন্তাভাবনা আর সমস্যার সমাধানের ধরনটাই পাল্টে দেয়। কিভাবে? ছোট লক্ষ্যের জন্য যেটুকু প্ল্যানিং বা যে কৌশল যথেষ্ট, বড় লক্ষ্যের জন্য তা একেবারেই কাজ করবে না। ফলে আমরা নতুন উপায় খুঁজতে বাধ্য হই, সৃজনশীলতা বাড়ে। মানে এটা আমাদের কমফর্ট জোন থেকে বের করে আনে। ঠিক ধরেছেন। ওই স্বস্তির বলয় থেকে ধাক্কা মেরে বের করে দেয়। কিন্তু এই স্বস্তির বলয় থেকে বের হতে গেলেই তো ভয় লাগে।
এত বড় লক্ষ্য, এত বিপুল চেষ্টা, মানে ব্যর্থ হওয়ার ভয়, লোকে কি বলবে সেই ভয়, সবকিছু সামলাতে পারবো কিনা সেই ভয়, এই ভয়গুলো তো আসবেই। আসবেই তো। এই ভয় নিয়ে কার্ডেনের দৃষ্টিভঙ্গিটা কি, সারসংক্ষেপে কি বলছে? সারসংক্ষেপ অনুযায়ী কার্ডনের বক্তব্যটা বেশ মজার, আর হয়তো অনেকের কাছে একটু বিতর্কিতও লাগতে পারে। তাই নাকি? কি রকম? উনি বলছেন, ভয় পাওয়াটা আসলে একটা ভালো লক্ষণ। ভালো লক্ষণ মানে? হ্যাঁ, এটা নাকি প্রমাণ করে যে আপনি সঠিক পথেই আছেন এবং যথেষ্ট বড় লক্ষ্য নিয়েছেন। যে লক্ষ্যে কোনো ভয় নেই, সেটা নাকি যথেষ্ট বড়ই নয়। বাহ, ইন্টারেস্টিং তো। ভয়কে এড়িয়ে যাওয়ার বদলে তাকে কাজের জ্বালানি হিসাবে ব্যবহার করতে বলা হচ্ছে। মানে, ভয় মানে আপনি আপনার চেনা গণ্ডির শেষ প্রান্তে পৌঁছে গেছেন। এবার সেটাকে আরও বাড়ানোর সময় এসেছে। ভয় পাওয়াটা ভালো লক্ষণ, এটা হজম করা একটু কঠিন, কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটা কি? ভয় পেলে তো মানুষ সাধারণত গুটিয়ে যায়, পিছিয়ে আসে। এটাকে চালিকা শক্তি বানানো যায় কিভাবে? এখানেই তো মনস্তত্ত্বের খেলাটা। দেখুন, যখন আমরা এমন লক্ষ্য নিই যা আমাদের ক্ষমতার বাইরে মনে হয়, তখন স্বাভাবিকভাবেই একটা উদ্বেগ বা ভয় কাজ করে। হুম। 10X দর্শন বলছে, এই অনুভূতিটাকে ধরতে হবে, বিশ্লেষণ করতে হবে। কেন ভয় লাগছে? কারণ কি ব্যর্থ হওয়ার ঝুঁকি আছে? কারণ কি অনেক খাটতে হবে? বা এটা আগে কেউ করেনি বলে? আচ্ছা। এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের বলে দেবে যে কোন দিকে কাজ করতে হবে। ভয়টাকে একটা সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে যে এই জায়গাগুলোতে এবার মনোযোগ দিতে হবে। ঠিক। এটাকে অগ্রাহ্য করলে আমরা ওই স্বস্তির গণ্ডিতেই আটকে থাকব। আর যদি এটাকে ফেস করি, ব্যবহার করি, তাহলেই ওই গণ্ডিটা ভাঙতে পারব। এটা অস্বস্তিকর, মানছি, কিন্তু উন্নতি বা গ্রোথ সবসময়ই একটু অস্বস্তিকর হয়, তাই না? তা ঠিক, বোঝা গেল। আচ্ছা, এরপর সারসংক্ষেপে যে ধারণাটা আসছে সেটা হলো ওই গড়পড়তা বা মাঝারি মানের মানসিকতা থেকে মুক্তি। হ্যাঁ, অ্যাভারেজ হওয়া চলবে না। সফল হতে হলে অ্যাভারেজ হওয়া চলবে না, এই কথাটা তো অনেকেই বলেন। কিন্তু 10X নিয়ম এটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? এটা শুধু ভালো বা অন্যদের চেয়ে একটু ভালো হওয়ার কথা বলছে না। সারসংক্ষেপ অনুযায়ী 10X নিয়ম বলছে গড়পড়তা হওয়াটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি কেন? কারণ দুনিয়াটা তো কম্পিটিটিভ। যদি আপনি আর 10 জনের মতোই ভাবেন আর কাজ করেন, তাহলে আপনাকে সহজেই রিপ্লেস করা যাবে। কারণ যুক্তি দিচ্ছেন, আমাদের সমাজে একটা অদৃশ্য চাপ থাকে সবাইকে একটা গণ্ডির মধ্যে রাখার, বেশি উচ্চাকাঙ্ক্ষা না দেখানোর। মানে অ্যাভারেজ থাকো, বাস্তবসম্মত হও, এটাই যেন নিরাপদ। ঠিক। 10X নিয়ম এই মানসিকতাকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। বলছে, আপনাকে ব্যতিক্রমী হতে হবে, নিজের ফিল্ডে অন্যদের ছাড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে কম্পিটিশনটাই অর্থহীন হয়ে যায়। এই প্রতিযোগিতা অর্থহীন করার ধারণাটা বেশ আকর্ষণীয়। মানে অন্যদের হারানোর চেষ্টা না করে নিজের লেভেলটাকেই এতটা উঁচুতে নিয়ে যাওয়া যে অন্যরা নাগালই পাবে না। একদম ঠিক ধরেছেন। সারসংক্ষেপ অনুযায়ী কারণের দর্শন হল, বাজারে বা নিজের কর্মক্ষেত্রে শুধু একজন প্রতিযোগী হিসাবে টিকে থাকার জন্য লড়াই না করে পুরো ক্ষেত্রটাকেই ডমিনেট বা নিয়ন্ত্রণ করা লক্ষ্য নিতে হবে। ডমিনেট করা। হ্যাঁ, এমন পারফরম্যান্স বা ভ্যালু তৈরি করতে হবে যা অন্যদের পক্ষে সহজে নকল করা সম্ভব নয়। এটাকে বলা যেতে পারে নিজের জন্য একটা আলাদা লিগ তৈরি করা। যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, তাহলে এর মানে দাঁড়ায় শুধু মার্কেট শেয়ার দখল করা নয়, বরং মার্কেটটাকে নতুনভাবে ডিফাইন করা বা লিড করা। এটা শুনতে বেশ আগ্রাসী লাগতে পারে, কিন্তু 10X দর্শনের মূল কথাই হল সাধারণের ঊর্ধ্বে ওঠা। কিন্তু এত বিশাল লক্ষ্য, এত চেষ্টা, ডমিনেট করার মানসিকতা, এর মানে তো পথে প্রচুর হোঁচট খেতে হবে, ব্যর্থতা আসবেই। আসবেই। সাধারণ লক্ষ্য পূরণ করতেই তো কতবার ব্যর্থ হই আমরা। 10X এর ক্ষেত্রে তো সেটা আরও অনেক বেশি হওয়ার কথা। ব্যর্থতা নিয়ে কি বলছে এই দর্শন? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। 10X নিয়ম ব্যর্থতাকে শুধু স্বীকারই করে না, বরং এটাকে পুরো প্রক্রিয়ার একটা অবশ্যম্ভাবী আর জরুরি অংশ হিসাবে দেখে। জরুরি অংশ? হ্যাঁ, সারসংক্ষেপ বলছে, যেহেতু আপনি 10 গুণ লক্ষ্য নিচ্ছেন আর 10 গুণ কাজ করছেন, তাই আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার পরিমাণও অন্যদের চেয়ে 10 গুণ বেশি হবে। সর্বনাশ। কিন্তু মূল ব্যাপারটা হলো প্রত্যেকটা ব্যর্থতা থেকে খুব দ্রুত শিক্ষা নেওয়া এবং সঙ্গে সঙ্গে আবার কাজে ঝাঁপিয়ে পড়া। ব্যর্থতাকে ফাইনাল রেজাল্ট হিসেবে দেখলে চলবে না। তাহলে কিভাবে দেখতে হবে? এটাকে তথ্যের উৎস বা ডেটা সোর্স হিসাবে দেখতে হবে। কি কাজ করল না, কেন করল না, এই ডেটাগুলো সংগ্রহ করে নিজের স্ট্র্যাটেজি বা কৌশলকে আরও উন্নত করতে হবে, পরিমার্জন করতে হবে। মানে রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা? এক্স্যাক্টলি।
এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতার উপর চরম জোর দেওয়া হয়েছে। ব্যর্থ হয়ে ভেঙে পড়া বা অনেকদিন ধরে দুঃখ করার কোনো জায়গা নেই 10X জগতে। অ্যাকশন, শিক্ষা, আবার অ্যাকশন, এটাই হলো চক্র। এই যে ক্রমাগত অ্যাকশনের কথা বলছেন, এটাই কি বইয়ের সেই বিখ্যাত অ্যাকশন 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 ধারণা? মানে প্ল্যানিং বা চিন্তাভাবনার চেয়েও অ্যাকশন সবসময় বেশি গুরুত্বপূর্ণ? সারসংক্ষেপ অনুযায়ী হ্যাঁ। কার্ডন মনে করেন মানুষ পরিকল্পনা বা অ্যানালিসিস করতে গিয়েই অনেকটা সময় নষ্ট করে ফেলে। অ্যানালিসিস প্যারালাইসিস যাকে বলে। ঠিক, আর আসল কাজটা শুরুই করতে পারে না। 10X নিয়ম অনুযায়ী পারফেক্ট প্ল্যানের জন্য অপেক্ষা করার চেয়ে তাড়াতাড়ি কাজে নেমে পড়া এবং কাজ করতে করতে ভুল সংশোধন করাটা অনেক বেশি ইফেক্টিভ। তার মানে কি পরিকল্পনা একেবারেই গুরুত্বহীন? না, তা নয়, কিন্তু পরিকল্পনার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হল বিপুল পরিমাণে অ্যাকশন নেওয়া। মানে যতটা কাজ করার দরকার বলে আমরা সাধারণত ভাবি, কার্ডনের মতে তার চেয়ে অন্তত 10 গুণ বেশি অ্যাকশন প্রয়োজন হয় কাঙ্ক্ষিত ফলটা পেতে। 10 গুণ বেশি অ্যাকশন? হ্যাঁ, এই অ্যাকশন বায়াস বা কাজের প্রতি একটা সহজাত ঝোঁক, এটাই 10X দর্শনের একেবারে প্রাণকেন্দ্র। এটা শুনতে বেশ পাওয়ারফুল লাগছে, কিন্তু এর সাথে তো দায়িত্ববোধের প্রশ্নটাও চলে আসে। যদি সবকিছু এত বেশি অ্যাকশন নির্ভর হয়, তাহলে ফলাফল ভালো না হলে তার দায় কে নেবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই 10X দর্শনের আরেকটা খুব শক্তিশালী স্তম্ভ উঠে আসছে সারসংক্ষেপ থেকে। সেটা হলো চরম এবং সম্পূর্ণ দায়িত্ববোধ। সম্পূর্ণ দায়িত্ববোধ? হ্যাঁ, মানে কোনো অজুহাত চলবে না, নো এক্সকিউজ। পরিস্থিতি যাই হোক না কেন, বাজার খারাপ, অর্থনীতি দুর্বল, ব্যক্তিগত জীবনের সমস্যা, কোনো কিছুকেই ব্যর্থতার কারণ হিসেবে দেখানো চলবে না। সব দায় নিজের? 100%। নিজের সাফল্য বা ব্যর্থতার 100% দায় নিজের কাঁধে নিতে হবে। সবসময় সমাধানের মানসিকতা নিয়ে এগোতে হবে। এই বাধাটা কিভাবে পেরোবো, কি করলে ফলাফল অন্যরকম হবে, অন্যের ঘাড়ে বা পরিস্থিতির ওপর দোষ চাপানো পুরোপুরি নিষিদ্ধ। 100% দায় নিজের। এটা তো একটা বিরাট মানসিক চাপের ব্যাপারও হতে পারে। সবসময় নিজেকেই দায়ী ভাবা কি ঠিক? বাইরের পরিস্থিতি বা সিস্টেমের কি কোনো ভূমিকাই নেই? দেখুন, সারসংক্ষেপ অনুযায়ী কার্ডনের দর্শনটা এই দিক থেকে খুবই কঠোর। উনি মনে করেন যখনই আমরা বাইরের কোনো কারণকে দায়ী করি, তখনই আমরা নিজেদের ক্ষমতাকে ছোট করে ফেলি, নিয়ন্ত্রণটা হাতছাড়া করে দিই। কিন্তু যখন সম্পূর্ণ দায়িত্ব নিই, তখন আমরা সমাধানের চালকের আসনে বসি। এটা অজুহাত দেওয়ার রাস্তাটা বন্ধ করে দেয় এবং ব্যক্তিকে সমস্যা সমাধানের জন্য আরও সৃজনশীল হতে বাধ্য করে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা মানসিক চাপের বিষয়। অবশ্যই। কিন্তু এই দর্শন অনুযায়ী এই চাপটাই অসাধারণ পারফরম্যান্সের জন্য জরুরি। এটা ব্যক্তিকে একটা অসহায় শিকারের ভূমিকা থেকে বের করে এনে একজন সক্রিয় কর্তা বানিয়ে তোলে। নিজের ভাগ্য নিজের হাতে লেখার অনুভূতি দেয়। অবশ্যই বাস্তব জীবনে সিস্টেম বা কাঠামোগত বাধার অস্তিত্ব আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু 10X মানসিকতা সেগুলোকে কারণ হিসেবে দেখতে নারাজ, বরং সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে শেখায়। বোঝা যাচ্ছে পুরো দর্শনটাই বেশ বেশ এক্সট্রিম। আর সবচেয়ে এক্সট্রিম ধারণাটা বোধহয় সাফল্যের সংজ্ঞা নিয়ে। সারসংক্ষেপ বলছে কার্ডন মনে করেন সাফল্য কোনো শখ বা ইচ্ছার বিষয় নয়, এটা একটা আবশ্যকীয় দায়িত্ব। এটা আবার কেমন কথা? সাফল্য কিভাবে দায়িত্ব হতে পারে? এটা সত্যি এই দর্শনের অন্যতম বিতর্কিত এবং একই সাথে খুব শক্তিশালী একটা দিক। কিরকম? কার্ডনের যুক্তিটা হলো আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার টিমের জন্য, এমনকি সমাজের জন্য আপনার সফল হওয়াটা জরুরি। এটা একটা দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ, ঠিক যেমন শ্বাস নেওয়া বা খাওয়া আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তেমনি নিজের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো এবং সফল হওয়াটাও একটা নৈতিক বা ব্যক্তিগত কর্তব্য। মানে সাফল্যটা নাইস টু হ্যাভ নয়, মাস্ট হ্যাভ। একদম। যখন আমরা সাফল্যকে এইভাবে দেখি, তখন এর প্রতি আমাদের অ্যাপ্রোচ, আমাদের প্রচেষ্টা, আমাদের দায়বদ্ধতা সবকিছু আমূল বদলে যায়। এটা শুধু একটা চাকরি বা ব্যবসার লক্ষ্য থাকে না, এটা জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়ায়। এই মানসিকতাটা দীর্ঘমেয়াদী মোটিভেশন দেয় এবং কঠিন পরিস্থিতির মুখেও টিকে থাকার ক্ষমতা যোগায়, যা 10Xের মতো কঠিন লক্ষ্যের জন্য খুব দরকারি। তাহলে সব মিলিয়ে এই 10X নিয়মটা আসলে আমাদের কি বলতে চাইছে, যদি পুরো বিষয়টাকে একটা মূল জায়গায় আনতে চাই? আমার মনে হয় সারসংক্ষেপের মূল বার্তাটা হলো
আমরা মানুষ হিসাবে নিজেদের যা করতে সক্ষম ভাবি, আমাদের আসল সম্ভাবনা তার চেয়ে অনেক অনেক বেশি। আমরা নিজেরাই নিজেদের ছোট করে দেখি। অনেকটা তাই। আমরা নিজেরাই নিজেদের উপর নানা রকম কাল্পনিক সীমাবদ্ধতা চাপিয়ে রাখি। এটা সম্ভব নয়, এতটা করা যায় না, আমি এর যোগ্য নই। এই ধরনের চিন্তা 10x রুল এই সব মানসিক শেকল ভাঙার একটা শক্তিশালী হাতিয়ার। কিভাবে? এটা আমাদের মনে করিয়ে দেয় যে যদি আমরা লক্ষ্যটাকে অসম্ভব রকম বড় করি এবং সেই অনুযায়ী অবিশ্বাস্য পরিমাণ কাজ করতে রাজি থাকি, তাহলে আমরা এমন কিছু অর্জন করতে পারি যা আগে হয়তো কল্পনাও করিনি। এটা আমাদের ভেতরের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তোলার একটা ডাক। তাহলে আলোচনার শেষে যদি আমরা মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই। দ্য 10x রুল বলছে জীবনে অসাধারণ কিছু পেতে হলে দুটো জিনিস মাস্ট। 1. লক্ষ্য ঠিক করতে হবে প্রচলিত ধারণার চেয়ে 10 গুণ বড়। 2. সেই বিশাল লক্ষ্য অর্জনের জন্য স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি পরিকল্পিত, তীব্র এবং ধারাবাহিক অ্যাকশন নিতে হবে। ঠিক। এর সাথে আরও কিছু বিষয় জুড়ে আছে। ভয়কে জয় করে তাকে চালিকা শক্তি বানানো, গড়পড়াতা মানসিকতা থেকে বেরিয়ে আসা, ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে দেখা। এবং নিজের জীবনের ও ফলাফলের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। হ্যাঁ, আর সব কিছুর উপরে সাফল্যকে একটা অপশন হিসেবে না ভেবে একটা অপরিহার্য দায়িত্ব হিসেবে দেখা। একদম। চূড়ান্তভাবে বলতে গেলে উৎস বা সারসংক্ষেপ এমনটা ইঙ্গিত দিচ্ছে, এটা শুধু একটা মোটিভেশনাল স্লোগান বা ধারণা নয়, বরং সাফল্যের জন্য এটা একটা বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জিং কিন্তু বাস্তবসম্মত কর্মপ্রণালী। কাদের জন্য এটা বেশি উপযোগী? যারা ছোটখাটো উন্নতি বা সামান্য পরিবর্তনে সন্তুষ্ট নন, যারা জীবনে বা ব্যবসায় একটা আমূল পরিবর্তন আনতে চান, তাদের জন্য এটা একটা শক্তিশালী ব্লুপ্রিন্ট হতে পারে। তবে আবারও বলছি, এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয়। মানে চাইলেই হবে না? না, এর জন্য প্রয়োজন চরম নিষ্ঠা, অবিশ্বাস্য পরিশ্রম আর ইস্পাত কঠিন মানসিক দৃঢ়তা। এটা হয়তো সবার জন্য নয়, বা জীবনের সব ক্ষেত্রে হয়তো প্রয়োগ করাও ঠিক নয়। এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য প্রাসঙ্গিকতার জায়গাটা তৈরি হচ্ছে। এই যে চরম প্রচেষ্টার ধারণা, এটা নিজেদের ব্যক্তিগত বা পেশাগত জীবনের উচ্চাকাঙ্ক্ষার নিরিখে কিভাবে দেখা যায়? হ্যাঁ, ভাবা যেতে পারে। আমরা কি আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে যথেষ্ট সাহসী? আমরা কি যথেষ্ট পরিমাণ কাজ করছি সেই লক্ষ্যের জন্যে? এই প্রশ্নগুলো কিন্তু নিজেদের করা যেতে পারে। ঠিক। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থটের দিকে নিয়ে যায়। কি সেটা? দেখুন, 10x নিয়ম নিঃসন্দেহে অসাধারণ সাফল্যের পথ দেখাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি লক্ষ্যের জন্যেই কি এই 10 গুণ বেশি দেওয়ার নীতিটা সত্যি বাস্তবসম্মত বা দীর্ঘমেয়াদের টেকসই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি এই তীব্রতা, এই চরম প্রচেষ্টাটা শুধুমাত্র জীবনের সেই হাতে গোনা কয়েকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর জন্য সংরক্ষিত রাখা উচিত, যেখানে আমরা সত্যিই একটা বিরাট কিছু করতে চাই, ইতিহাস গড়তে চাই। কোথায় থামতে হবে, কোথায় হয়তো একটু কম করলেও চলবে, আর কোথায় 10 গুণ ঝাঁপিয়ে পড়তে হবে? হ্যাঁ, এই ব্যালেন্সটা খুঁজে বের করাটাও হয়তো 10x নিয়ম প্রয়োগ করার মতো একটা বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।